রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএর 25% এখনই মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। 31শে মার্চের মধ্যে বাকি 75%-এর প্রথম কিস্তির টাকা মেটাতে হবে, নির্দেশ সুপ্রিম কোর্টের। এবার রিভিউ পিটিশন করতে পারে রাজ্য। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ মামলা। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রার বেঞ্চ জানিয়ে দিল, ডিএ আইনি অধিকার। রাজ্যকে এখনই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। বাকি 75% ডিএ কিভাবে মেটানো হবে তা ঠিক করবে 4 সদস্যের কমিটি। এই কমিটির নেতৃত্বে থাকবেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি ইন্দু মালহোত্রা। 6 মার্চের মধ্যে কমিটি সিদ্ধান্ত নেবে বাকি 75% ডিএর প্রথম কিস্তির টাকা দিতে হবে 31শে মার্চের মধ্যে। এই 75% ডিএর টাকা কিভাবে মেটানো হবে তা নিয়ে 15ই মের মধ্যে সুপ্রিম কোর্টে রিপোর্ট দেবে রাজ্য। মামলা চলাকালীন যারা চাকরি থেকে অবসর নিয়েছেন তারাও ডিএ পাবেন। 25% ইন্টারিম অর্ডারের কথা বলা হয়েছিল, সেটা ইমিডিয়েট দিতে হবে। কমিটি যে কাজটা করবে তার মধ্যে কমিটি যে রিপোর্টটা তৈরি করবে, পার্টিকুলারলি স্টেটের কত ফিনান্সিয়াল ডেফিসিট আছে এবং কিভাবে ইমপ্লিমেন্টেশন করে টাকাটা দেওয়া হবে, এই রিপোর্টটা 6 তারিখের মধ্যে তৈরি করতে হবে, 6 মার্চের মধ্যে। আর এর পরে যে বাকি যে টাকাটা আছে, মানে হিসেব মতো 75% টাকা, তার প্রথম ইনস্টলমেন্টটা 31 মার্চে দিতে হবে এবং কমিটি ওই রিপোর্টটা 16 মে সুপ্রিম কোর্টের কাছে জমা দেবে। 15 মে 25% এরিয়ার দিয়ে প্রথমেই দিয়ে দিতে হচ্ছে, এখনই দিতে হবে। তারপরে কমিটি যে ডিসাইড করবে টোটাল অ্যামাউন্ট টু বি পেড, তার মধ্যে ফার্স্ট ইনস্টলমেন্টটা 31 মার্চ 2026-এর মধ্যে করতে হবে এবং টোটাল অ্যামাউন্ট কত পেড করতে হবে এবং ইনস্টলমেন্ট কি হবে সেটা 6 মার্চ 2026-এর মধ্যে ঠিক করতে হবে। সুপ্রিম কোর্টের এদিনের নির্দেশের পর রিভিউ পিটিশন করতে পারে রাজ্য। এখন রাজ্য সরকারি কর্মীদের 18% হারে ডিএ দেওয়া হয়, আর কেন্দ্রীয় সরকারি কর্মীদের প্রাপ্ত ডিএর হার 58%। কেন্দ্র এবং রাজ্যের ডিএর ফারাক 40%। এখন রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীর সংখ্যা প্রায় 10 লক্ষ। তাদের ডিএ বকেয়া রয়েছে 2009 সালের 1 জুলাই থেকে 2019-এর 1 জানুয়ারি পর্যন্ত। এই বকেয়া ডিএর পরিমাণ 40,000 কোটিরও বেশি। অর্থ দপ্তরের হিসেব অনুযায়ী শীর্ষ আদালতের এদিনের নির্দেশ মেনে 25% বকেয়া ডিএ মেটাতে 10,000 কোটি টাকারও বেশি খরচ হবে। নিউজ 18 বাংলা। ডিএ দিতে আগে রাজি হয়েছিল রাজ্য সরকার। গত বছরই সুপ্রিম কোর্টে জানিয়েছিল বকেয়ার 25% ডিএর টাকা জমা রাখা হোক। এবার সেই 25% টাকায় দ্রুত মিটিয়ে দিতে বলেছে সুপ্রিম কোর্ট। বকেয়া ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে চলছে আন্দোলন। ডিএ নিয়ে প্রথমে কলকাতা হাইকোর্টে মামলা হয়, তারপর সেই জল গড়ায় সুপ্রিম কোর্টে। সেখানে রাজ্য সরকার আবেদন করে জানায়, ডিএ কখনোই মৌলিক অধিকার হতে পারে না। বছরে 2 বার ডিএ দেওয়ার আবেদনেও আপত্তি জানায়। গত বছরের 16ই মের শুনানিতে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, অন্তত 25% বকেয়া ডিএ 4 সপ্তাহের মধ্যে মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে। তখনই রাজ্য বলে 25% টাকা সুপ্রিম কোর্টে গচ্ছিত রাখা হোক, কারণ মামলায় রাজ্য জিতলে ডিএর টাকা পুনরুদ্ধারে জটিলতা সৃষ্টি হবে। বৃহস্পতিবার সেই ডিএ মামলাতেই সুপ্রিম কোর্টের নির্দেশ, রাজ্যকে এখনই বকেয়া ডিএর 25% মেটাতে হবে। অর্থাৎ এই টাকা আগেই দিতে রাজি হয়েছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার ডিএ মামলায় রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট বলল না ডিএ মৌলিক অধিকার। ডিএটা মৌলিক অধিকার আমরা কোনোদিন দাবি করিনি। আমরা বলেছি যে আইন স্বীকৃত অধিকার। মৌলিক অধিকারের চর্চাতে আমরা কোনোদিন থাকিনি এবং সেটাকে কিন্তু আমরা প্রথমেই বলেছিলাম। যখন সুপ্রিম কোর্টে এই মূল মামলা শুনানি হয়, তখন বেঞ্চ একদিন সমস্ত পক্ষকে নিয়ে পড়ে বলেছিল যে মৌলিক অধিকারের কিনা সেটা নিয়ে শুনানি হলে পরে সেই শুনানিতে আপনারা রাজি আছেন কিনা। আমরা বলেছিলাম যে না, মৌলিক অধিকারের নিয়ে কোনো চর্চাতে আমরা যাচ্ছি না, কারণ সেটা তাহলে হলে আবার হায়ার বেঞ্চে চলে যাওয়ার সুযোগ আছে। রূপা 2009 নিয়ে এই মামলা ছিল, সেখানে স্পষ্ট করে প্রভিশনে লেখা আছে যে দিতে হবে আইসিপিআই মেনে, এবং সেই অনুযায়ী এটা স্বীকৃতি লাভ করেছে। আমরা বলছি যে আইন স্বীকৃত অধিকার, যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল বা সুপ্রিম কোর্টও আজকে যেটা বলেছে যে লিগালি এনফোর্সেবল রাইট, এটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ আর রইল না। রায় দিতে গিয়ে সুপ্রিম কোর্ট এদিন এও জানিয়ে দিয়েছে, বছরে 2 বার ডিএ বাধ্যতামূলক নয়। নিউজ 18 বাংলা।
ডিএ নিয়ে কমিটি গঠন রাজ্যের মুখ্য সচিবের নেতৃত্বে 5 সদস্যের কমিটি গঠন। সুপ্রিম কোর্টের ডিএ রায়ের কপি রিভিউ করা হবে, আইনজীবীদের পরামর্শ নেওয়া হবে জানালেন মুখ্যমন্ত্রী। মুখ্য সচিবের নেতৃত্বে তৈরি কমিটি রায় খতিয়ে দেখবে, কমিটির পরামর্শ অনুযায়ী কাজ করবে সরকার, মন্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমরা এখনো রায়ের কপি হাতে পাইনি, আমাদের স্টাডি করতে দিন। সেই জন্য আমরা এটা স্টাডি করে লয়ারদের সাথে কথা বলে আমরা অলরেডি একটা নেক্সট কোর্স অফ অ্যাকশনের জন্য একটা কমিটি তৈরি করেছি চিফ সেক্রেটারির নেতৃত্বে। তারা এটাকে স্টাডি করবে, রিভিউ করবে, এবং ওরা তো মে মাস বলেছে। তার আগে আমাদের তো 5 জনের কমিটি করে দেওয়া হয়েছে, এবং তারা কথা বলে তারা যেভাবে বলবে আমরা সেভাবে চলবো। শুনুন, অনেক রাজ্য আছে, কোনো রাজ্যে পেনশন পায় না, একমাত্র বাংলা পায়। সরকারি কর্মচারীরা ক্যাশলেস বেনিফিট কোথাও নেই, একমাত্র পশ্চিমবাংলায় আছে। পশ্চিমবাংলা যে সুযোগ পায় কেউ পায় না। আমি যদি পেনশনটা না দিই আমার কত টাকা বেঁচে যায় বলুন তো? কিন্তু পেনশনটা না দিলে যারা পেনশনের উপর নির্ভরশীল তারা কি করবে? 25শে জানুয়ারি নরেন্দ্রপুরের নাজিরাবাদে আগুন। পূর্ব মেদিনীপুরের নিখোঁজ 21 জনের পরিবারকে বুধবার আর্থিক সাহায্যের চেক দেওয়া হয়। ওয়াও মোমো ও ডেকোরেটর সংস্থার চেক, কিন্তু তৃণমূলের নেতা বিধায়কদের দাবি এসব নাকি সরকারি সাহায্য। এ নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। 25শে জানুয়ারি রবিবার গভীর রাতে নরেন্দ্রপুরের নাজিরাবাদে 2টি গোডাউনে আগুন লাগে। মারা যান বেশ কয়েকজন, এখনও অনেকে নিখোঁজ, যার মধ্যে রয়েছেন পূর্ব মেদিনীপুরের 21 জন। বুধবার তাদের পরিবারের সদস্যদের হাতে 2টি করে চেক তুলে দেওয়া হয়। 5 লক্ষ টাকা করে মোট 10 লক্ষ টাকার চেক। এখানে 10 লাখ টাকা চেক দিয়ে পাশে দাঁড়িয়েছে বলে। কারা দিবে চেকটা? এটা রাজ্য সরকার আর পুলিশের। এই চেক ঘিরে বিতর্ক। চেক দুটো ভালো করে দেখুন। একটি চেকের সই রয়েছে ডেকোরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাসের, যাকে ঘটনার পরে গ্রেপ্তার করে পুলিশ। আরেকটি চেকে সই রয়েছে ওয়াও মোমোর প্রতিনিধির। অর্থাৎ নিখোঁজদের পরিবারকে আর্থিক সাহায্য করেছে 2টি সংস্থা, একটি ডেকোরেটর সংস্থা আর একটি ওয়াও মোমো। এই 2টি সংস্থার গোডাউনেই আগুন লেগেছিল। অথচ পূর্ব মেদিনীপুরের একাধিক তৃণমূল নেতা দাবি করছেন এই টাকা নাকি দিচ্ছে রাজ্য সরকার। পুলিশ পরিবারের পক্ষ থেকে প্রশাসনিক তৎপরতায় প্রত্যেক পরিবারের হাতে 10 লক্ষ টাকার চেক তুলে দিলেন। 21টা নিখোঁজ পরিবারের পাশে পুলিশ পরিবার, তারা আর্থিক সহযোগিতা নিয়ে দাঁড়িয়েছে। বারুইপুর পুলিশ পরিবার এবং পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ পরিবার দাঁড়িয়েছে, তার সঙ্গে আমরাও এসেছি। আমাদের মামাটি মানুষের সরকার ইচ্ছায়, মানবিক ইচ্ছায় এই সমস্ত নিখোঁজ পরিবারের কে আর্থিকভাবে সহযোগিতা করার জন্য আজকের প্রশাসনের তরফ থেকে তাদের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেওয়া হল। এখানেই প্রশ্ন উঠছে, 2 বেসরকারি সংস্থার আর্থিক সাহায্যকে কেন সরকারি সাহায্য বলা হচ্ছে? এটা কি না জেনে বলা ভুল, নাকি জেনে শুনে মিথ্যে দাবি? এরকম হলো তো রাজ্য সরকারের কাছে বিড়ম্বনার, কারণ রাজ্য সরকার তো চেক দেয়নি। রাজ্য সরকার বলেওনি বেসরকারি সংস্থার আর্থিক সাহায্যকে সরকারি সাহায্য বলে দাবি করতে। তাহলে স্থানীয় নেতা বিধায়করা এরকম করছেন কেন? এই প্রশ্ন অনেকেরই। পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় সর্বানন্দ মিত্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা। নঙ্গীর বাজি বাজারের অগ্নি নির্বাপন ব্যবস্থায় নজর খতিয়ে দেখা হলো। বাজি বাজারের অগ্নি নির্বাপন ব্যবস্থা খতিয়ে দেখা হয় বাজি কারখানাগুলির নথিও। বাজি কারখানা পরিদর্শন পুরসভা, পুলিশ ও দমকলের। বাজি বাজারের নিরাপত্তায় নজর প্রশাসনের। এখানে ঘরে ঘরে বাজি তৈরি হয় এবং বিক্রি হয়। কিভাবে এনারা ফায়ার সেফটি মেনটেন করছেন, এনাদের লাইসেন্স আছে কিনা, সেই সমস্ত বিষয়গুলো নিয়েই আজকে আমরা ইন্সপেকশনে এসেছি। এটা একটা রেসিডেন্সিয়াল এরিয়া, এখান থেকে ছোট ছোট কারখানাগুলোকে শিফট করে একটা ক্লাস্টার তৈরি করে দেওয়া হচ্ছে, সেখানে এনারা যাতে সেফলি বিজনেসটা রান করতে পারেন। এনাদের জন্য ল্যান্ডও অ্যালট হয়েছে, ল্যান্ডটা কনভার্সনও হয়ে গেছে। প্রশাসন থেকে ফান্ড যখন রিলিজ হবে এনাদের ওয়ার্কশেড বানিয়ে দেওয়া হবে, এনারা ওখানে সেফলি ব্যবসা করবে। এবার দেখাবো লেদার কমপ্লেক্সের বিষাক্ত জলে ভয়ঙ্কর দূষণ। অভিযোগ, বিষাক্ত জল খেয়ে মারা যাচ্ছে মাছ থেকে মুরগি, চাষেও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ।
কলকাতা লেদার কমপ্লেক্স, এখানে চামড়া দিয়ে তৈরি হয় নানা রকমের জিনিস। অভিযোগ, এই সব কারখানা থেকে বেরোনো বিষাক্ত জল খেয়ে মারা যাচ্ছে মাছ, প্রাণ যাচ্ছে মুরগিরও। রাস্তাতেও জমে রয়েছে কারখানার দূষিত জল। দূষিত জল, কেমিক্যালযুক্ত জল খড়খালি থেকে জলটা যাচ্ছে এবং খালটা আমাদের খড়খালি থেকে চণ্ডীপুর পর্যন্ত গেছে। এই খালটার দৈর্ঘ্য প্রায় 8 কিলোমিটার। এই খালটা যখন ভালো ছিল তখন এখানকার স্থানীয় যারা জাল পেতে কিছু জাওলা মাছ বা চুনোপুঁটি সব মাছ ধরে ধরে খেত, কিন্তু এই জলটা আসার কারণে বর্তমানে এখানে একটা কোনো প্রাণী বাঁচছে না, সবই মরে যাচ্ছে। দক্ষিণ 24 পরগনার ভাঙড়, এখানেই বাসন্তী হাইওয়ের পাশে কলকাতা লেদার কমপ্লেক্স, এশিয়ার বৃহত্তম। এই কমপ্লেক্সের ভিতরে রয়েছে শয় শয় কারখানা। প্রতিদিন হাজার হাজার চামড়ার জিনিস তৈরি হয়, ব্যবহার করা হয় প্রচুর রাসায়নিক। এই কারখানাগুলি থেকে বেরোনো জল বিষাক্ত, তাই প্রায় 15 বছর আগে তৈরি করা হয় কলকাতা লেদার কমপ্লেক্স ট্যানারি অ্যাসোসিয়েশন। তাদের দায়িত্ব ট্যানারির দূষিত জল পরিশোধন করে সেচ খালে ফেলা। অভিযোগ, এই সংস্থা মাসের পর মাস ধরে তা করছে না। এর জেরে খালে মিশছে কারখানার রাসায়নিক মিশ্রিত জল। অভিযোগ, বিষাক্ত জল ঢুকছে 15 থেকে 20টি গ্রামে। আদিবাসী অধ্যুষিত এলাকা, প্রধানত এটা কৃষি প্রধান এবং মাছ চাষ করে দিন যায়, কিন্তু বর্তমানে এই খালের কমপ্লেক্সের কেমিক্যাল জল আসার জন্য যেমন মাছ চাষে ক্ষতি হচ্ছে, যারা কৃষি কাজ করেন সেই কৃষি কাজটা হচ্ছে না, এবং পশু পাখি জলটা খায়, এই জল খাওয়ার জন্য পশু পাখিও মারা যাচ্ছে। লেদার কমপ্লেক্সের রাসায়নিক মিশ্রিত জল প্রতিদিন জমা হয় পরিশোধন প্লান্টে, সেখান থেকে পরিশোধিত হয়ে সেচ খালে পড়ার কথা। এর জন্য ট্যানারি অ্যাসোসিয়েশনকে বছরে 200 কোটি টাকা দেন কারখানার মালিকেরা। অভিযোগ, তারপরেও জল পরিশোধনের কাজ করা হচ্ছে না। ট্যানারি অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে অভিযোগ, মাস গেলে এই জল পরিশোধনের জন্য নেওয়া হয় লক্ষ লক্ষ টাকা, তবে কেন এই জল পরিশোধন করা হয় না? কেন নির্দিষ্ট প্রক্রিয়াতে এই জল পরিশোধন করে খালে ফেলা হয় না? সেই নিয়েই কিন্তু উঠছে প্রশ্ন। চাষিদের অভিযোগ এসেছে আমাদের কাছেও, সেই ব্যাপার নিয়ে আমরা দেখছি আগামী দিনে কি করা যায়। জীববৈচিত্র্য তো নষ্ট হচ্ছে এবং এলাকার চাষিরা যারা মাছ চাষি এবং বিভিন্ন সবজি ধান চাষি তারাও মার খাচ্ছে। দক্ষিণ 24 পরগনা থেকে কল্যাণ মণ্ডল, নিউজ 18 বাংলা। পুরুলিয়া পুর বোর্ড ভেঙে দেওয়া হয় ডিসেম্বরে। এরপর থেকে পুরুলিয়া শহরের ভোল বদল। স্থানীয়দের দাবি, পুর প্রশাসকের হাতেই ভালো আছে পুরুলিয়া শহর। পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট, কলে জল আসছে সময়। এটা পুরুলিয়া শহরের নানা প্রান্তের ছবি। স্থানীয়দের দাবি, কয়েক মাস আগেও ছবিটা এমন ছিল না। সাধারণ মানুষ নাগরিক পরিষেবা নিয়ে লাগাতার অভাব অভিযোগ জানানোর পরই পুরবোর্ড ভেঙে দেওয়া হয়। পুর শাসকের দায়িত্ব পান পুরুলিয়া সদরের মহকুমা শাসক। এরপর থেকেই ছবিটা বদলাতে শুরু করেছে বলে দাবি। আমরা দুটো জিনিসই দেখলাম, এক নির্বাচিত জনপ্রতিনিধি এবং যে পৌর প্রশাসক। যদি আমরা তুলনা করতে যাই তাহলে দেখতে হবে যে বিগত যখন নির্বাচিত জনপ্রতিনিধি ছিল তখন পৌরসভার যে কাজের খতিয়ান ছিল বা যে কাজের ধরন ছিল, তার থেকে এখন যিনি পৌর প্রশাসক তার আমলে আমরা দেখছি কাজ যথেষ্ট ভালো এবং কাজের যে গতি তাতেও ভালো। 23টি ওয়ার্ড নিয়ে পুরুলিয়া পুরসভা। গত কয়েক মাস ধরে এই পুরসভার কাজ নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। নভেম্বর মাসে পুরসভার তৎকালীন চেয়ারম্যান নবেন্দু মাহালিকে শোকজ নোটিশ পাঠায় পুর ও নগর উন্নয়ন দপ্তর। তৃণমূল নেতৃত্ব থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়, কিন্তু তিনি তা করেননি। এরপরই পুরবোর্ড ভেঙে দেওয়া হয়। পুরসভায় প্রশাসক নিয়োগ করা হয়। পুরুলিয়া সদরের মহকুমা শাসক পুরসভার দায়িত্ব পান। স্থানীয়দের দাবি, পুরসভার দায়িত্ব প্রশাসকের হাতে যাওয়ার পর থেকেই মাস তিনেক ধরে পুরুলিয়া শহরের ছবিটা বদলেছে। ধরুন ড্রেন পরিষ্কার হচ্ছে, মোটামুটি রাস্তারও কাজ হচ্ছে, পরিষেবা ভালো হচ্ছে। সাফাইটা হচ্ছে? হ্যাঁ, সাফাইটা হচ্ছে।
রাস্তায় যে একটা জ্যাম লেগে থাকতো সেটা আর হচ্ছে না এখন, সেটা নেই। মানে ওভারঅল আপনারা খুশি? হ্যাঁ, ওভারঅল মেনলি যে অভিযোগগুলো ছিল ড্রেন ক্লিনিং বা ওভারঅল ক্লিনিং একটা সমস্যা ছিল, লাইটের কিছু কিছু জায়গায় প্রবলেম ছিল, আর রাস্তাঘাটের কিছু জায়গায় প্রবলেম ছিল। রাস্তাঘাটের প্রবলেমটা ধরুন পথশ্রী প্রকল্পে 64টি রাস্তা এমইডি করবে, তো রাস্তার প্রবলেমটা এখানে মিটে গেল। যে সব মিলে একটা টিম হিসেবে আমরা এই জায়গাটা ধরতে পেরেছি, যার ফলে এই প্রবলেমটা প্রাথমিকভাবে সলভ হয়ে গেছে। পুরুলিয়া থেকে ইন্দ্রজিৎ মণ্ডল, নিউজ 18 বাংলা।